আসন্ন শারদীয় পূজা উপলক্ষে যে সুষ্ঠুভাবে যাতে হয়, যে বাস্তবায়ন যাতে হয়, সেইভাবে আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্তগুলি আসছে সেগুলি যদি আমরা সবাই ফলো করি তাহলে কিন্তু আর কোনো ঝামেলাই থাকে না। একদম সোজা কথা। আর এই ফলোটা আমাদের সবাইকে করতে হবে। আমরা তো 5 তারিখের পরে আপনারা সবাই দেখেছেন যে 5 তারিখের পরে কিন্তু কোনো প্রশাসন ছিল না, সব কিন্তু আমরা দলীয় নেতা কর্মী সবাইকে সাপোর্ট দিয়ে রেখেছি। আর এখন তো আমাদের প্রশাসন আছে, আমরা সবাই আছেন, ডিসি মহাজা সবাই আমরা এখন আছি। আমরা সর্বত্রক্রমে আপনাদের পাশে থাকবো। ওনারা যখনই শান্তি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি যখনই আমাদের বলবেন আমরা আপনাদের পাশে থেকে কাজ করব। আমরা কিন্তু এতগুলি মানুষ কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য বসে আছি। আপনাদেরও কিন্তু মন মানসিকতাটা ঠিক রাখতে হবে। আপনারা যদি আসলেই চান যে সুন্দর মতন হওয়ার জন্য তাহলে কিন্তু সব সুন্দর মতন হয়ে যাবে। আর আমরা সবাই বলতেছি যে ষড়যন্ত্র চলতেছে, এটা তো আমরা সবাই বুঝিয়ে ফেলছি। তাহলে সেই হিসাবে আমাদের সবাইকে সতর্ক থাকলে কিন্তু অনুষ্ঠানটা সুন্দর হয়ে যাবে। আমি আশা করি আপনারা এই ব্যাপারে সবাই সচেতন থাকবেন। আর সাংবাদিক ভাইরা যারা আছে তাদের দায়িত্ব বেশি, যারা প্রত্যেকটা পূজা মণ্ডপে যাওয়ার চিন্তা ভাবনা করবে। ইনশাল্লাহ প্রোগ্রাম সব সুন্দর মতন হয়ে যাবে। ধন্যবাদ মহোদয়। এখন আমি আমাদের সহকর্মী পল্লী বিদ্যুতের সিনিয়র ডিএম সাহেব কথা বলার জন্য অনুরোধ করছি। এরপরে আমাদের প্রতিনিধি উনি ওনার বলবেন। আসসালামু আলাইকুম স্যার। সামনে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমাদের স্যার যেসব প্রোগ্রাম থাকবে সেটা হলো ওই সময়ে স্যার আমাদের আলাদাভাবে টিম গঠন করা হবে প্রতিটি উপজেলা ভিত্তিক এবং কমপ্লেন সেন্টার ভিত্তিক। তারা সব সময় প্রস্তুত থাকবে, 24 ঘন্টায় প্রস্তুত থাকবে অভিযোগ নিরসনের জন্য। যদি কমপ্লেন আসে সঙ্গে সঙ্গে সেটা অ্যাটেন্ড করবে। আর 2 নম্বর রিকোয়েস্ট রাখবো স্যার, এটা অবৈধভাবে যেন কোনো বিদ্যুৎ সংযোগ না নিয়ে কোনো পূজা মণ্ডপে বিদ্যুৎ ব্যবহার করা না হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে স্যার। যদি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সেখানেই থাকে, যদি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার সুযোগ থাকে, সবসময় মিটার আছে, মিটার থেকে নেওয়ার চেষ্টা করবে। যদি বুঝতে না পারে তাহলে আমাদের হেল্প নেবে, সহযোগিতা দেবে, আমরা সহযোগিতা করবো সার্বিকভাবে। দ্বিতীয়ত হলো জেনারেটর তার পাশাপাশি রাখার জন্য এটা অনুরোধ করবো যে আমরা জানি যে ডিম্যান্ড এবং চাহিদা, এই ডিম্যান্ড এবং উৎপাদনের মধ্যে যে ঘাটতি আছে এটা 30 থেকে 40% এখন স্যার বর্তমান চলছে। আগামীতে আমরা তথ্য নিয়েছি এটা পরিমাণ কমে আসবে, ওই সময়টাতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে। তারপরে স্যার আমরা প্রস্তুতি নিয়ে থাকবো একটা জেনারেটর আর হলো এনার্জি সেভিং বাল্ব পাওয়া যায়, এটা খুব কোঅপারেটিভ পাওয়া যাবে। এনার্জি সেভিং বাল্ব 1 ঘন্টা 2 ঘন্টা ব্যাকআপ দেয়। এনার্জি সেভিং বাল্ব যদি আমরা নিয়ে নিই সেক্ষেত্রে জেনারেটর যদি না থাকে তাহলে সেটাও কভার করা যাবে। এই স্যার অনুরোধ আমার থাকবে সবসময়, আমরা সার্বক্ষণিক সহযোগিতায় থাকবো। যদি আমাদের ইমার্জেন্সি মোবাইল নাম্বারও আছে, মোবাইল নাম্বারগুলো আপনারা সংগ্রহ করে নেবেন, কালেক্ট করে নেবেন। উপজেলা ভিত্তিক অফিস আছে এবং আমাদেরও আছে। আমার নাম্বারটাও আপনাদের কাছে সকলের কাছে মনে হয় আছে, তারপরে জেনে নেবেন। যদি সম্ভব না হয় আমি সার্বিক সবাই সহযোগিতা করবো স্যার এটার ব্যাপারে। বিদ্যুৎ যেন নির্বিচ্ছিন্ন দিতে পারি এই অঙ্গীকার আমাদের থাকবে। তারপর ঘাটতি মোকাবেলায় স্যার জেনারেটর পাশাপাশি দেখলে আমি উপকৃত হবে এবং সবাই উপকৃত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের পাওয়ার গ্রিডের প্রতিনিধি আছেন এখানে। আসসালামু আলাইকুম খুব সংক্ষেপে বলবেন আপনার প্রস্তুতি সম্পর্কে। জি স্যার, আমি স্যার এখানে আসার আগে আমি কথা বলেছি, আমি আমাদের এর মধ্যে জেনারেশনের ভীষণ ঘাটতি আছে স্যার। আশা করতেছি শারদীয় পর্যায়ে শুরুর হওয়ার সাথে সাথে এই মুহূর্তে আমাদের জেনারেশন ডেভেলপ করবে। এবং আমার একটু আগে স্যারের সাথে কথা হয়েছে, যিনি বাংলাদেশের ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের প্রধান, তো বলছেন যে আমরা বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়ন করার যথেষ্ট চেষ্টা করতেছি এবং হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এখন আমাদের আনসারের প্রতিনিধি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। আমাদের যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে এবং অলরেডি শুরু করে দিয়েছে। এখান থেকে আমাদের একজন বললেন যে আমাদের মহিলা থাকলে একটু প্রবলেম হয়ে যায়, যে মহিলার সংখ্যা যেমন রাতের বেলা। তবে সাধারণত আমাদের কিন্তু সিদ্ধান্ত হয় যে আমরা মহিলাগুলো সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করি। আমরা সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহিলাদের ডিউটি করাবো, রাত্রে তাদেরকে আমরা ওখানে রাখবো না। সে তার মানে বাসস্ট্যান্ড থেকে সেখানে বেশি ডিউটিটা করবো। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে যখন মানুষের আনাগোনা কম থাকে, মানুষ কম আসে, সেক্ষেত্রে আমরা পুরুষ সদস্য সংখ্যা কম দিব এবং এই অধিক সংখ্যাটা যেন আমরা বিকেল থেকে রাত পর্যন্ত দিতে পারি। আমরা ঠিক সেইভাবেই মানে আমরা এই জিনিসটা বাস্তবায়ন করি। কাজে সেই ক্ষেত্রে আশা করি আইডেন্টিফাই করেছিলাম বা যেগুলো আমাদের আসলে প্রস্তুতির মধ্যে
রাখা দরকার সেই বিষয়গুলো আমরা মোটামুটি প্রায় 22-23টি পয়েন্ট আমরা করে রেখেছিলাম। সেখানে আমরা প্রথমে যে পয়েন্টটা ছিল আমাদের 1 নম্বরে জেলা উদযাপন পরিষদ, উপজেলা উদযাপন পরিষদ এবং সকল পূজা মণ্ডপের সভাপতি, সেক্রেটারি সহ সংশ্লিষ্ট অংশীজনের সাথে সবার আয়োজন। এগুলো হচ্ছে জেলা পর্যায়ে আমরা এখন আজকে করতেছি এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার হয়তো করে ফেলেছেন কেউ, আবার হয়তো কেউ করবে। ঠিক আছে। 2 নম্বরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে উক্ত সভায় জেলা উপজেলা সকল পূজা মণ্ডপের নিরাপত্তার বিষয়াদি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে, যেটা আমাদের এখানে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা হবে। এবং বাই দিস টাইম আমরা অলরেডি জেনে গিয়েছি যে আমাদের গত বছর কি প্রক্রিয়া নেওয়া হয়েছিল এবং এই বছর আমরা কি প্রক্রিয়ার প্রস্তাব করছি। এরপরে পূজা মণ্ডপ সম্মুখের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থার আওতায় নিয়ে আসা, বিদ্যুৎ সংযোগ ইত্যাদির উপর ভিত্তি করে শ্রেণীভুক্ত করা। শ্রেণীভুক্ত করা বলতে আপনার কোন পূজা মণ্ডপটা যাওয়া আসা সহজ, বা কোনখানে হয়তো ঝুঁকি থাকতে পারে, দুর্গম এরিয়া, থানা থেকে দূরে বা পুলিশ ফাঁড়ি থেকে দূরে, এই বিষয়গুলো আমাদের পিওনরা খেয়াল রাখবে।